এখন আমরা চলে যাব টাইপ 3 এর ম্যাথে। তো টাইপ 3 কি আছে, বর্গমূল গড় বর্গবেগ সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর ম্যাথ। সো আমরা কি করব, জাস্ট এই একটা ইকুয়েশন একটু ভালো করে খেয়াল রাখবো এবং এই ইকুয়েশনটা যদি আমরা মনে রাখি, অবজেক্টিভ হোক বা এই রিলেটেড ম্যাথ হোক, খুব সহজেই আমরা করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। সো ইকুয়েশনটা একটু যদি দেখি কি দেওয়া আছে, সিআরএমএস অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগ রুট মিন স্কোয়ার ইকুয়ালস টু কি, গড় বেগের কি করছি আমরা, বর্গ করছি, সেই বর্গের আমরা আবার রুট করে দিচ্ছি। সো রুট মিন স্কোয়ার। তারপর কি করছি দেখো, সিআরএমএস ইকুয়ালস টু হচ্ছে 3RT ডিভাইডেড বাই এম, এবং সেটার থেকে আবার 3RT থেকে আমি 3P ডিভাইডেড বাই রো পাচ্ছি। 3RT থেকে 3P ডিভাইডেড বাই রো কীভাবে পেতে পারি, আমরা জানি যে পিভি ইকুয়ালস টু হচ্ছে NRT। সো NRT এখানে আসলে এন হতে পারে, এখানে 1 মোলের জন্য হিসাব করা হয়েছে। আমরা যদি একটু 3RT না লিখে এন দিয়ে হিসাব করি তাহলে আমি পাবো আসলে 3NRTর মতো পাবো। এবং একই সাথে এখানেও 3KTর বদলে, বুঝতেই পারছো, যখন আর নিচ্ছি তখন আসলে গ্যাসের মোল সংখ্যা হিসাব করছি, আর যখন কে নিচ্ছি তখন আসলে গ্যাসের মোল সংখ্যার বদলে অণুর সংখ্যা হিসাব করছি। সো যখন অণুর সংখ্যা নিব তখন এখানে এন চলে আসবে এবং সামনে একটা 3 থাকবে। আর পি ইকুয়ালস টু কীভাবে পাচ্ছি, আমরা জানি যে NRT ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু হচ্ছে পি। সো আমরা আসলে এখানে যেটা করেছি, ভি দ্বারা লব আর হরকে ভাগ করে দিয়েছি। সো এখানেও পি পেয়ে গেছি, আর এম ডিভাইডেড বাই ভি করলে রো পেয়ে যাচ্ছি। সো জাস্ট এরকম করে ইকুয়েশনগুলো খুব সহজেই পেয়ে যেতে পারি। এবং এই ইকুয়েশনগুলো আসলে কোত্থেকে পাই, এই ইকুয়েশনগুলো পাচ্ছিলাম কিন্তু আসলে আমরা গ্যাসের গতিতত্ত্বের যে বেসিক ইকুয়েশনটা শিখেছিলাম সেখান থেকে। কি ছিল, পিভি ইকুয়ালস টু ছিল হচ্ছে 1/3 MNC স্কোয়ার, বা সি স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি, 3PV ডিভাইডেড বাই MN, বা সি ইকুয়ালস টু পাবো √3PV ডিভাইডেড বাই MN। সো এইটা আর এইটা কিন্তু এক্স্যাক্টলি বলতে গেলে সেম ইকুয়েশন, জাস্ট পিভির বদলে আমরা NRT বসিয়েছি এবং MN এর বদলে ক্যাপিটাল M রো এবং এই টার্মগুলো নিয়ে এসেছি আমরা, আর কিছু না। সো আমরা এখন এই ইকুয়েশনগুলো ইউজ করে খুব সহজেই যেই প্রশ্নের ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। সো যেই ম্যাথটা প্রশ্নে বলা আছে সেটা আসলে বুয়েটে এসেছিল, বুয়েটের ম্যাথ এটা। সো বুয়েট অ্যাডমিশন টেস্ট 2006-07 কাছাকাছি কোনো একটা সময় এসেছিল। সো ম্যাথটার প্রশ্নে কি বলা আছে, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এত চাপে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের ঘনত্ব বলা আছে। সো সমচাপে, অর্থাৎ একই চাপ রেখেছে, চাপের পরিমাণটা চেঞ্জ করা হয়নি। সমচাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উক্ত গ্যাসের মূল গড় বর্গবেগ বের করো। সো ফার্স্ট আমরা কি করবো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মূল গড় বর্গবেগ বের করবো। সো কি কি প্রশ্ন দেওয়া আছে দেখো, প্রশ্নে দেওয়া আছে রো, টি এবং পি। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. So P1 equals to হচ্ছে 1.0 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কোয়ার। সো পিটারও দেওয়া আছে। সো এবারে একটু চেক করে দেখি যে একই সাথে টি, রো এবং পি ইউজ করে আমরা সিআরএমএস বের করতে পারি কিনা। দেখো এই ইকুয়েশন দিয়ে খুব সহজেই বের করে ফেলা যায়, জাস্ট পি আর রো লাগবে, আর কিছু লাগবে না। সো আমরা C1টা বের করে ফেলি, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা সিআরএমএস বেগ সেটা বের করে ফেলি। সো এটা কি হবে, 3P ডিভাইডেড বাই রো। সো 3 ইন্টু পি যদি নেই, পিটা কত, 1 ইন্টু 10 to the power 5, আর রোটা আমাদের কত আসছে, রোটা হচ্ছে প্রথম ক্ষেত্রে 1.98। সো আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ভ্যালুটা হিসাব করতে চাই, আমরা কি পাবো, আমরা পাবো 3 ইন্টু 1 ইন্টু 10 to the power 5 ডিভাইডেড বাই 1.98। আমরা পাচ্ছি হচ্ছে যে আরএমএস বেগটা ছিল সেটা আসবে হচ্ছে 389.25 এবং এককটা মিটার পার সেকেন্ড। সো আমাদেরকে এখন কি বের করতে হবে, এখন C2 বের করতে হবে যখন চাপটা সমান। এবারে একটা জিনিস খেয়াল করো, এই যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটায় আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে পুরো ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা ছিল সেখানে সিআরএমএসটা আসলে কার সমানুপাতিক, টি এর সমানুপাতিক। এবং আমরা যদি পিভি ইকুয়ালস টু 1/3 MC স্কোয়ার, এমটা হচ্ছে আণবিক ভর, এই সূত্রটার দিকে একবার তাকাই, তাহলে সি ইকুয়ালস টু কি পাবো, 3PV ডিভাইডেড বাই আসলে এম, এরকম দেখতে পাবো। এবং 3PV কে আবার আমরা লিখতে পারি √3 NRT ডিভাইডেড বাই এম।
সো দেখো এই ইকুয়েশনটায় চাপটা কনস্ট্যান্ট থাকছে, আণবিক ভর কনস্ট্যান্ট থাকছে, এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট। তো সি আসলে কার উপর নির্ভর করে? টি এর উপর, টি এর বর্গমূলের উপর আসলে। সো আমি লিখতেই পারি এমন করে C2/C1 ইকুয়ালস টু আসলে কি √T2/T1। এটা একটু মাথায় রাখবো, যেহেতু বাকি সব ভ্যালুগুলো আসলে কনস্ট্যান্ট, এই ইকুয়েশনও বাকি সব ভ্যালুগুলো কনস্ট্যান্ট। সো C2/C1 এর সব ভাগ দিয়ে দিলে সবগুলো কাটাকাটি করে চলে যায়, জাস্ট T2/T1টা থাকে। সো T2 আমাদেরকে বের করতে হবে কি C2। সো T2 তো আমাদের কত? T2 হচ্ছে 303। আমরা জাস্ট কি করব, 303 এর সাথে এখানে 273 ভাগ দিয়ে দিব, আর সাথে C1টাকে গুণ দিয়ে দিব। সো C2 ইকুয়ালস টু পেয়ে যাব 303 ডিভাইডেড বাই 273 ইন্টু কত ছিল? 389। সো করলে অ্যান্সারটা আমরা কত পাবো দেখি, একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখি। সো আমরা পাবো হচ্ছে 303/273 ইন্টু 3। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. 89.25 পয়েন্টটা থাকবে অবভিয়াসলি। সো আমরা পাচ্ছি অনেকটা 410 এর মতো। সো 410.08 মিটার পার সেকেন্ড। সো এই ম্যাথগুলো কিন্তু আমরা খুব সহজে এইভাবে আমরা করে ফেলতে পারি, এইভাবে, এবং এই সূত্রটা জাস্ট মেমোরাইজ করে। এবং এই ম্যাথের জন্য আরেকটু ছোট্ট একটা ইনফরমেশন আমি একটু দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে C2/C1 ইকুয়ালস টু আমরা এভাবে লিখতে পারি T2/T1 ইকুয়ালস টু, দেখো টেম্পারেচারের বর্গমূলের সমানুপাতিক, একইভাবে প্রেসারেরও বর্গমূলের সমানুপাতিক। সো আমি লিখতে পারি √P2/P1 ইকুয়ালস টু, দেখো আবার আরেকটা জিনিস দেখো, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো আমি লিখতে পারি ρ1/ρ2। সো এই ইকুয়েশনটা একটু অবজেক্টিভের জন্য খেয়াল রেখো, এই ইকুয়েশনটা অবজেক্টিভের জন্য খেয়াল রেখো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অবজেক্টিভগুলো বা এই টাইপের ছোট ছোট ম্যাথগুলো খুব সহজেই খুব দ্রুততার সাথে তোমরা করে ফেলতে পারবে। এখন আমরা চলে যাব টাইপ 4 অর্থাৎ গড়মুক্ত পথের ম্যাথগুলো আছে। সো গড়মুক্ত পথ কি? আমরা জানি একটা গ্যাসের কন্টেইনারের ভেতরে অণু পরমাণুগুলো ছোটাছুটি করতে থাকে, এবং অণুগুলো পরস্পরের সাথে প্রচুর ধাক্কাধাক্কি করে। সো এই গড়মুক্ত পথটা হচ্ছে আসলে যে কোনো একটা অণু যতটুকু পথ অতিক্রম করে এবং এই পথ অতিক্রম করতে গিয়ে সে আসলে যতগুলো ধাক্কা দেয়, যতগুলো ধাক্কা খায় বা যতগুলো সংঘর্ষ করে, তার ভাগফল। সো আমি বলতে পারি আসলে এসব পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী যে পথ, সেটা হচ্ছে কিন্তু তার গড়মুক্ত পথ, এবং এটা কিন্তু আমরা অতিক্রান্ত পথ S ডিভাইডেড বাই ধাক্কা সংখ্যা n থেকে খুব সহজেই বের করে ফেলতে পারি। গড়মুক্ত পথের দুইটা ইকুয়েশন আছে বইতে, একটা হচ্ছে ক্লসিয়াসের ইকুয়েশন, একটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশন। সো একটু মনে রাখবো আমরা যে ম্যাথের জন্য, বিশেষ করে রিটেন ম্যাথের জন্য আমরা সবসময় ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা ইউজ করবো সবচেয়ে বেশি, অর্থাৎ যে ইকুয়েশনটা √2 আছে সেটা ইউজ করবো। এবং ইকুয়েশনটা কি? ল্যামডা, যেটাকে আসলে গড়মুক্ত পথের প্রকাশ চিহ্ন, ল্যামডা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই √2 পাই a স্কয়ার ইন্টু n। এনটা কি? একক আয়তনে অণুর সংখ্যা। এটা একটু মাথায় রাখতে হবে, এনটা কিন্তু এখানে মোল সংখ্যা না, এটা কিন্তু অণুর সংখ্যা। কতটুকুতে অণুর সংখ্যা? একক আয়তনে। এমন বলতে পারে 5 লিটার একটা কন্টেইনারে এতগুলো অণু আছে, এতগুলো অণু নিয়ে অঙ্ক আমরা করবো না, আমরা করবো কি? একক আয়তনে অণুর সংখ্যা নিয়ে অঙ্কটা করবো। সো অণুর সংখ্যাকে ওই 5 লিটার বা যে আয়তনটা দেওয়া আছে সেটা ভাগ দিতে হবে। তারপর এটা কি? এটা কিন্তু আসলে অণুর ব্যাস, অণুর ব্যাসার্ধ না। প্রশ্ন যদি ব্যাসার্ধ থাকে তাহলে কি করব? ব্যাসার্ধ থেকে 2 গুণ করে ব্যাসে কনভার্ট করে নিব। সো এখানে a ইকুয়ালস টু অণুর ব্যাস, ব্যাসার্ধ না, এবং এখানে একটা স্কয়ার আছে, কার উপর? ব্যাসের উপর। অণুর সংখ্যার উপর, একক আয়তনে অণুর সংখ্যার উপর কিন্তু স্কয়ার নেই, শুধুমাত্র ব্যাসের উপর স্কয়ার থাকে। এখন ক্লসিয়াসের যে ইকুয়েশন আছে সেখানে জাস্ট √2টা নেই, বাকি সব কিছু সেম। এখানেও একটা উপরে 1 থাকে, পাই a স্কয়ার n থাকে। যদি এমন হয় যে অবজেক্টিভে ম্যাক্সওয়েলের ইকুয়েশন দিয়ে আমি ম্যাথটা করলাম, কিন্তু আমার অবজেক্টিভে কোনো অপশনের সাথে আমার অ্যান্সারটা মিলছে না, তখন আমি আসলে ক্লসিয়াস দিয়ে অ্যান্সারটা বের করে দেখবো অপশনটা মিলে কিনা। যদি ম্যাক্সওয়েল আমাদের ফার্স্ট চয়েস থাকবে ম্যাক্সওয়েল। যদি ম্যাক্সওয়েল দিয়ে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. অ্যান্সারটা না মিলে অবজেক্টিভের ক্ষেত্রে তখন আমরা ক্লসিয়াসে যাব। এবারে আসি এই ইকুয়েশনটা রিলেটেড ছোটোখাটো কিছু প্রবলেমে বা ছোটোখাটো কিছু ইনফরমেশনে, সেটা আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি। ল্যামডা, আমি বাকিগুলো সবগুলো যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ একক আয়তন অনুসংখ্যা যদি কনস্ট্যান্ট হয়, বাকি দুটো তো কনস্ট্যান্টই, তাহলে ল্যামডাটা কি হয়ে যায়? a স্কয়ারের ব্যস্তানুপাতিক। একইভাবে এই তিনটা টার্ম যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি পেয়ে যাচ্ছি? ল্যামডাটা আসলে n এর ব্যস্তানুপাতিক। সো ল্যামডা আমি বলতে পারি অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক আর অণুর সংখ্যার একক আয়তন অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক। এখন আমরা জানি যে
কোনো একটা গ্যাসে একক আয়তনে যত বেশি অণু থাকবে সেই একক আয়তনটা তত বেশি কম্প্যাক্ট হয়ে থাকবে, অর্থাৎ ওই একক আয়তনের ঘনত্ব তত বেশি হবে। যত বেশি অণু তত বেশি ঘন ওই গ্যাসটা। তার মানে আমি বলতে পারি অণুর সংখ্যাটা আসলে ঘনত্বের সমানুপাতিক। একক আয়তনে অণুর সংখ্যা আসলে একক আয়তনে ঘনত্বের সমানুপাতিক। একক আয়তন অণু মানে এক ইউনিট আয়তনে যতগুলো অণু আছে ওই ততগুলো অণুর ভর দিয়ে যদি গুণ করে দিই তাহলে আসলে এক ইউনিট আয়তনে কতটুকু ভর আছে সেই ঘনত্বটাই পেয়ে যায়। দুইটা আসলে বলতে গেলে ইকুইভ্যালেন্ট রাশি। সো একক আয়তনে অণুর সংখ্যা ঘনত্বের সমানুপাতিক। আবার আমরা এর আগে আদর্শ গ্যাসের যে সিম্পল ইকুয়েশনগুলো ছিল সেই ইকুয়েশনগুলো থেকেও দেখে এসেছি যে ঘনত্বটা আসলে চাপের সমানুপাতিক। চাপ যত বেশি হয় তত গ্যাসটা বেশি ঘন হয়, গ্যাসের ঘনত্ব তত বেশি হয়। আর ঘনত্বটা আসলে তাপমাত্রা ব্যস্তানুপাতিক। তাপমাত্রা যদি বাড়িয়ে দিই গ্যাসটা কি হতে থাকে, আস্তে আস্তে লাইট হতে থাকে, হালকা হতে থাকে, তার ঘনত্ব কমতে থাকে। সো ঘনত্ব যেহেতু তাপমাত্রার ব্যস্তানুপাতিক এবং ঘনত্ব যেহেতু চাপের সমানুপাতিক আর ল্যামডা যেহেতু এন এর ব্যস্তানুপাতিক, সো এই এন এর জায়গায় আমি জাস্ট পি কে বসে এই ল্যামডাটাকে বসিয়ে দুঃখিত এই এন এর জায়গায় আমি জাস্ট এই ঘনত্ব রো কে বসিয়ে দিতে পারি। সো কি পেয়ে যাব তাহলে, ল্যামডা ব্যস্তানুপাতিক অফ রো বা ল্যামডা ব্যস্তানুপাতিক অফ পি বা ল্যামডা সমানুপাতিক অফ টি। তার মানে হচ্ছে গড়মুক্ত পদটা আসলে চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ যত বেশি হবে গড়মুক্ত পদ তত কম হবে। খুব ভালো, খুব সিম্পলি এটা বোঝা যায়। চাপ যদি বাড়িয়ে দিই তার মানে হচ্ছে গ্যাসটা এখন ঘন হয়ে যাচ্ছে, গ্যাসটা কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। অণুগুলার এখন আরও চাপ যদি আমি কম্প্রেস করে দিই, একটা গ্যাসকে যদি আমি কম্প্রেস করি, একটা গ্যাসের উপর যদি চাপ বাড়িয়ে দিই তাহলে কি ঘটবে, অণুগুলা পরস্পর আরও বেশি কাছাকাছি চলে আসবে, তাদের মাঝখানে দূরত্ব কমে যাবে। তো তাদের মাঝখানে দূরত্ব যদি কমে যায় তাহলে অবভিয়াসলি দুইটা ধাক্কার মধ্যবর্তী যে অতিক্রান্ত পথ সেটাও কমে যাবে, সো গড়মুক্ত পথও কমে যাবে। আবার আমি যদি তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে কি হবে, গ্যাসের তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তনটা বাড়ে, একই ভরের গ্যাসের আয়তন বাড়ে, ঘনত্ব কমে যায়। সো গ্যাসের আয়তন যদি বাড়ে তার মানে অণুগুলোর মধ্যকার দূরত্ব বেড়ে যাচ্ছে। সো অণুগুলোর মধ্যকার দূরত্ব যদি বাড়ে তাহলে অবভিয়াসলি দুইটা ধাক্কার মধ্যবর্তী যে পথ বা দূরত্ব সেটাও বেড়ে যাবে। সো এইটা থেকে এটা ডাইরেক্টলি আসলে বইতে মেনশন করা থাকে না অনেক ক্ষেত্রে বা ইকুয়েশনে থাকে না। সো এই জিনিসটা আমরা একটু ভালো করে মাথায় রাখবো যে গড়মুক্ত পথের সাথে কিন্তু চাপ এবং তাপমাত্রারও সম্পর্ক আসতে পারে। সো এইভাবে সিকোয়েন্সিয়ালি যদি আমরা চিন্তা করি আমরা যে কোনো ইকুয়েশন থেকে আসলে অন্য আরেকটা বিহেভিয়ার বা প্রপার্টিগুলো খুব সহজেই ডিরাইভ করে ফেলতে পারি। বোর্ডে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসা গড়মুক্ত পথ রিলেটেড একটি কোশ্চেন দেওয়া আছে। সো কোশ্চেনটা কি বলা আছে, বলা আছে একটি কোনো অণুর ব্যাস এত মিটার এবং প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা এত হলে অণুর গড়মুক্ত পথ বের করো। সো গড়মুক্ত পথ বের করতে আমাদের যে দুইটা ইনফরমেশন দরকার সেই দুইটা ইনফরমেশনই দেওয়া আছে। সো অ্যাট ফার্স্ট আমরা কি করবো, অবভিয়াসলি ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা ইউজ করবো। এবং এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে ব্যাস দেওয়া মিটার এককে কিন্তু প্রতি একক আয়তনে অণুর সংখ্যা দেওয়া সেন্টিমিটারে, মানে সেন্টিমিটার কিউবে। সো আমরা কি করবো, আসলে সেন্টিমিটার কিউব থেকে হয় মিটার কিউবে কনভার্ট করে নিব, নয়তো এইটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিব। সো ওটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি এটা সেন্টিমিটার আসবে, আর এটাকে যদি মিটার কিউবে কনভার্ট করি তাহলে এটা মিটারে আসবে। সো আমরা কি করলাম, পার সেন্টিমিটার কিউব আমরা জানি 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10⁻² মিটার, তাহলে 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু হবে 10⁻6। সো এখানে যেহেতু পার আছে তার মানে নিচে 10⁻6টা আছে, সেটা উপরে চলে আসলে 10⁻+6 হয়ে যাবে। সো কি করবো, জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিব। ভ্যালুগুলোকে বসিয়ে দিলে পাবো √2 পাই a স্কোয়ার, a মানে হচ্ছে 2 × 10⁻10 স্কোয়ার, আর সাথে আছে হচ্ছে n। সো nটা কত, 5 × 10⁻26 × 10⁻6। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.